নমস্কার, মহানগর টপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি এশা। মহানগর টপে একেবারে 5টি নগরের একাধিক গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি এবং সবার প্রথমেই আমরা একটু বাংলার দিকে নজর রাখবো। বাংলার একেবারে কলকাতার দিকে নজর রাখবো, যেখানে একদিকে আমরা জানতে পারছি যে এবিভিপি, অন্যদিকে কিন্তু বাম ছাত্র সংগঠন। তপ্ত যাদবপুর, ছবি দেখাবো। দুপক্ষেরই টার্গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে রাখা হয়েছে, 4 নম্বর গেটের ভেতরে একেবারে কিন্তু AIDSO পতাকা হাতে রয়েছে। অন্যদিকে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে RSS ছাত্র সংগঠন এবিভিপি। নতুন করে গতকাল রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিবি মিটিংকে কেন্দ্র করে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে ব্যাপক গন্ডগোল। 4 জন এবিভিপি সমর্থক আক্রান্ত, হাসপাতালে তারা ভর্তি। কেন স্টুডেন্ট ইউনিয়ন নেই, তবুও কেন জিবি মিটিং? এই নিয়েই চড়াও হয় এবিভিপি। অভিযোগ, বাইরে থেকে বহিরাগত নিয়ে হামলা চালানো হয়েছে। আজ সকালে প্রতিবাদ দুই গোষ্ঠীর, আমরা ছবি দেখাচ্ছি, দেখুন। একেবারে হুলস্থুল পরিস্থিতি। সকাল থেকেই কিন্তু দুপক্ষের মধ্যে যেই একেবারে আক্রমণ পাল্টা আক্রমণ বলা চলে, একে অপরকে স্লোগান পাল্টা স্লোগান, এই সমস্ত ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে উত্তপ্ত। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু নানান অভিযোগ উঠে আসছে। শিক্ষা, মেধা, মনন, মুক্তি চিন্তার জায়গা, এবং সেই জায়গাতে এই রকম পরিস্থিতি। উপাচার্য পুলিশের সঙ্গে রাতেই কিন্তু কথা বলেছিলেন, যদিও এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়নি। এই ঘটনায় এবারে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বলেও আমরা খবর পাচ্ছি। উত্তপ্তকর পরিস্থিতি ঘিরে একেবারে কিন্তু রাজনৈতিক মহলেও যথেষ্ট পরিমাণে বিতর্কের সৃষ্টি হয়েছে। একে অপরকে আক্রমণ করছেন সকলে। ঠিক সবার প্রথমেই শুনবো কুণাল ঘোষ কি বলেছেন, এবং তারপর শুনবো ঠিক অন্যান্যরা এ বিষয়ে কি মন্তব্য করেছেন। হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি। স্থানীয় বিধায়কও সরব হয়েছেন যাদবপুরে। এটা কোন সুস্থ লোক এটা সরব হতে পারে কি করে হতে পারে? বাইরে থেকে লোক ঢুকে একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গুন্ডামি করবে আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবে, উস্কানি দেবে, তো হতে পারে না। ভেতরে যারা যে পদ্ধতিতে কাজকর্ম করছে তার নিয়ে আপত্তি আছে, তাদের একটা অংশকে নিয়ে আপত্তি আছে, তাদের কিছু দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, সেগুলো নিয়ে আপত্তি আছে। কিন্তু তার মানে এই নয় রাত্রেবেলা দলবল গুন্ডা নিয়ে গিয়ে সেখানে অ্যাটাক করা হবে আর বাইরের নেতারা সেগুলোকে উস্কানি দেবে, এটা হতে পারে না। মহিলাদের সম্পর্কে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, তাদের কোলাপসিবল গেট লাগিয়ে দিয়ে গেটের সামনে আগুন লাগিয়ে দেওয়া, এটা পাড়ার গুন্ডামি মস্তানিগুলো যেগুলো অনেক সময় করতো সেগুলোকে আজকে বিশ্ববিদ্যালয়ের অন্তরে নিয়ে চলে যাচ্ছে। একটা থাকছে। দ্বিতীয়ত, সব থেকে সমস্যার দানামাত্র খানি এই ছাত্র সংসদ বা এগুলোকে কন্ট্রোল কারা করবে, বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হয়ে কারা থাকবে, এটা নিয়ে তো সব থেকে বড় সমস্যা। নির্বাচন ঘোষণা করে দিক, ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে তাদের প্রতিনিধি হিসাবে, সেটা আবার এমন সকলে বাধ্য হবে। তা না করে যেভাবে এই ধরনের গুন্ডামি মস্তানি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের থেকে, এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, শুধু নয় দেশের মাথা এটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। কুণাল ঘোষের পর একেবারে নওশাদ সিদ্দিকের মন্তব্য আমরা শুনে নিলাম, এবং এখনো পর্যন্ত ঠিক কি পরিস্থিতি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ সংবাদদাতা রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঠিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হুলস্থুল পরিবেশ, ঠিক এখন কি পরিস্থিতি?
পরিস্থিতি মোটের ওপরে নিয়ন্ত্রণে রয়েছে। যাদবপুর থানার পুলিশ সম্পূর্ণ ইউনিভার্সিটির দিকে নজরদারিতে তারা রয়েছে এবং সাদা পোশাকের পুলিশও কিন্তু ইউনিভার্সিটির চারপাশে রয়েছে। গতকাল থেকে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়। তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝেই উত্তপ্ত হওয়ার ট্র্যাডিশন রয়েছে এবং গতকাল যে বিষয়কে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত, একদিকে এবিভিপি রয়েছে, অন্যদিকে হচ্ছে বাম এবং অতি বাম এসএফআই সহ অন্যান্য বাম সংগঠন। যেটা অভিযোগ যে জিবি মিটিং হচ্ছিল, জিবি বৈঠক হচ্ছিল এবং সেই সময় 70-80 জন তারা চলে আসে, তারা কলেজে ঢুকে পড়ে এবং যারা এসএফআই সহ বাম অতি বাম ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ যে বহিরাগত নিয়ে এসেছিল এবিভিপি এবং এবিভিপির তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জিবি মিটিং, যেখানে ছাত্র নির্বাচন হয়নি, যেখানে কোনো ইউনিয়ন নেই, সেখানে কেন এভাবে জিবি মিটিং হবে, এটা নিয়ে কিন্তু সূত্রপাত, ঘটনার সূত্রপাত। এবং তারপরে আমরা দেখেছি যে এসএফআই তাদের ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে, তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে, দেওয়াল মুছে দেওয়া, এই ব্যাপারগুলো হতে থাকে এবং দুই দলের ছাত্র সংগঠনের মধ্যে কিন্তু সংঘর্ষ, হাতাহাতি বেঁধে যায় এবং গতকালই এই ঘটনায় এবিপিবির 4 জন ছাত্র আক্রান্ত হয়েছেন। তারা নিকটবর্তী যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি রয়েছেন এবং এই ঘটনায় যিনি বিধায়ক, যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, তিনি কিন্তু সরাসরিভাবে অভিযোগ করেছেন যে যেভাবে বাম ছাত্র সংগঠন এসএফআই সহ এবং তিনি রীতিমতো নাম করে বলেছেন যে সৃজন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীর নাম করে বলেছেন যে এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে এবং সম্পূর্ণ বিষয়টিকে পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে এবং তিনিও কিন্তু এবিভিপির ছাত্ররা গতকাল যে কথাটা বলেছিল যে কেন জিবি মিটিং, যেহেতু ছাত্র সংসদ তৈরি হয়নি, যেহেতু ছাত্র নির্বাচন নেই, সেই বিষয়ে কিন্তু শিলমোহর দিয়েছেন বিজেপির বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এবং এই জায়গা থেকেই কিন্তু গতকাল যে ঘটনার সূত্রপাত আমরা দেখেছি যে একদম অরবিন্দ ভবনের সামনে সেখানে পতাকা পোড়ানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা, গন্ডগোল, হাতাহাতির ছবি দুই দলের ছাত্র নেতাদের মধ্যে, ছাত্র সমর্থকদের মধ্যে এবং এই ঘটনা নিয়ে যথেষ্টই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক রয়েছেন, প্রফেসর রয়েছেন, তারা ভীষণভাবে বিচলিত এবং চিরঞ্জীব ভট্টাচার্য উপাচার্য তিনি এই ঘটনাকে অনভিপ্রেত বলে আখ্যা দিয়েছেন এবং গতকাল রাতেই পুলিশের সঙ্গে সরাসরিভাবে তার কথা হয়েছে, সবিস্তারে পুলিশের সঙ্গে তার কথা হয়েছে বলে চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছেন। কিন্তু কোন রকম অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়নি। তারা কলেজ কাউন্সিলের তরফ থেকে তারা বৈঠক করে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং উপাচার্য তিনি যেটা বলেছেন, এখানে মেধা মননের চাষ হয়, পড়াশোনার জায়গা, ইউনিভার্সিটি ক্যাম্পাস, কিন্তু এটা কোন রকম ভাবে বিশৃঙ্খলের জায়গা হতে পারে না। সেখানে মুক্তমনা চিন্তা ভাবনা থাকবে, ছাত্র গঠন, তাদের মানসিক বিকাশ, তাদের মনন, এই বিষয়গুলো কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায়। কিন্তু এই রকমের যে পরিস্থিতি, তুমি জানো যে এর আগেও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এই সংঘর্ষের ছবি আমরা দেখেছি। বাবুল সুপ্রিয়, তাকে আটকে দেওয়া হয়েছিল, তারপরে গভর্নর গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেছিলেন। তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে আটকে রাখা হয়েছিল। সেই সংঘর্ষের ছবি, হোক কলরব, একটা সময় বিরাটভাবে কোলাপস করে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তারপরে গতকালের এই ঘটনা আজকে সকালবেলায় দুপক্ষের তরফ থেকে, এবিভিপির তরফ থেকে এবং এসএফআই একেবারে আজও কিন্তু ঠিক সেই ঘটনার আমরা আজ দেখতে পাচ্ছি। গতকাল থেকে যে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটাই প্রশ্ন, এখনো পর্যন্ত কি সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে? বিষয়টাই তারা নিয়ন্ত্রণে রেখেছে, কেননা আজকেই দুই দলের ছাত্র সংগঠনের তরফ থেকে, একদিকে এবিভিপির তরফ থেকে গোলপার্কে মিছিল এবং 8B-তে এসএফআই এর তরফ থেকে মিছিল গেট পর্যন্ত। পুলিশি নিয়ন্ত্রণ এবং পুলিশি নিরাপত্তা যথেষ্ট ছিল যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, কারণ দুই দলের তরফেই কিন্তু তারা যথেষ্ট উত্তেজনা তৈরি করেছিল এবং সম্পূর্ণ পরিস্থিতি নজরদারিতে রয়েছে কলকাতা পুলিশ, যাদবপুর থানার। একদমই, তোমাকে ধন্যবাদ রণজয়। এবং গতকাল থেকে সৃষ্ট এই ঘটনায় একেবারে কিন্তু আজও ধরপাকড় হয় এবং পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে সেখানে মোতায়েন ছিল। মোটের উপর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং যারা প্রকৃত পড়ুয়া তারা কিন্তু কোথাও না কোথাও নাজেহাল হচ্ছে এই ঘটনায়, এমনটাই কিন্তু মনে করছেন সেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিকে
বাংলার বুকে যেমন তারাপীঠ এবং কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার কঠোর হচ্ছে প্রশাসন। আজ শিলিগুড়িতে ফিরেই শিলিগুড়ির হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শহরের স্টেশন ফিডার রোডে বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেছেন মন্ত্রী সরেজমিনে। পরিদর্শনের সময় হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভবনের অনুমোদিত নকশা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো ও নথিপত্র সম্পর্কে খোঁজ খবরও নেন তিনি। যেখানে পরিদর্শন শেষে হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে করা বার্তাও দিয়েছেন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শীঘ্রই যৌথ পরিদর্শন কমিটি তৈরি করা হবে। পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর এবং পিডব্লিউডি কে নিয়ে এই কমিটি গঠন করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। পর্যটন ব্যবসা বা পর্যটন পরিচালনার ক্ষেত্রে সকলকে নির্ধারিত নিয়ম এবং নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। নিয়মের ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না, সাফ বার্তা পর্যটন মন্ত্রীর। আমরা বিগত দিনে কলকাতার বুকে ঠিক যেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, বীরভূমের বুকেও যে অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, তার জন্য কিন্তু একেবারে মৃত্যুর সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু একেবারে সংখ্যা বেড়েই গিয়েছে এবং একের পর এক ঘটনাও কিন্তু প্রকাশ্যে এসেছে যে নানান রকম কিন্তু দুর্নীতি হয়েছে, নানান ব্যবস্থা নাকি হোটেলে ছিল না। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় শিলিগুড়ির বুকে, তাই আগে ভাগেই একেবারে কিন্তু তৎপর শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি সরেজমিনে প্রত্যেকটি হোটেল খতিয়ে দেখেছেন এবং সমগ্র বিষয় ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত বিষয় তিনি দেখেছেন। দেখুন সেই ছবি। যত অ্যাসোসিয়েশন আছে, আমার শহরের সমস্ত অ্যাসোসিয়েশন আমাদের সাথে যোগাযোগ রাখে। আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশনকে বলছি যে সরকারি নিয়ম মেনে চলুন। আগামী 1 মাস আমাদের একটি ইন্সপেকশন টিম তৈরি হবে, যারা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাবে। সেখানে পুলিশ থাকবে, ফায়ার থাকবে, পাওয়ার থাকবে, কর্পোরেশন থাকবে। বিল্ডিং প্ল্যান, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পাওয়ারের যা আছে, এই সবটা একসাথে দেখা হবে। 1 মাসে এই ইন্সপেকশন সমস্ত ক্ষেত্র, ছোট লজ থেকে বড় হোটেল, শপিং মল থেকে দোকান, যাদের ক্ষেত্রে প্রযোজ্য এই 4-5টি জিনিস, তাদেরকে কাগজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। কাগজে কোনো দুর্বলতা থাকলে আমি কমিশনার সাহেব এবং পুলিশ এবং ডিএম, এসডিওকে বলে দেবো যে সেটা এই মুহূর্তে লক করে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত এই কাগজগুলো ঠিকভাবে হচ্ছে না, ততক্ষণ খুলবে না। ছোট ছোট লজ ইত্যাদি তৈরি হয়েছে। আমি লজ মালিকদেরকে অনুরোধ করব যে নিয়মের মধ্যে থেকে এগুলো চলুক। যদি কোথাও এই নিয়মের গাফিলতি থাকে, দুর্বলতা থাকে, এগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। কমিশনার সাহেবকে বলা হয়েছে শিলিগুড়ি শহর জুড়ে লজ আর এই যে গোডাউন ইত্যাদি, যেগুলো এলাকার পক্ষেও মানে বড় অগ্নিকাণ্ড তৈরি হওয়ার কম্পোনেন্ট হিসাবে কাজ করে, সেগুলোর বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। পর্যটন মন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছে জয়দীপ। জয়দীপ, পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়কের পরিদর্শনের পর এখন হোটেল ব্যবসায়ীরা কতটা সচেতন বোধ করছেন? কলকাতা এবং তারাপীঠের যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু শিলিগুড়ি প্রশাসন সজাগ। কারণ শিলিগুড়িও যেহেতু পর্যটন কেন্দ্র, প্রচুর পর্যটক শিলিগুড়িতে আসেন, ফলে শিলিগুড়ি সহ পাহাড়, কালিম্পং, দুয়ার, বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে। তবে আজ শিলিগুড়িতে ফিরেই পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি স্টেশন ফিডার রোডে যান। প্রথমে দমকল কেন্দ্রের যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলেন এবং স্টেশন ফিডার রোডে বিভিন্ন রেস্টুরেন্ট এবং ছোট লজ, হোটেল সমস্ত জায়গায় যান। সেখানে গিয়ে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা রয়েছে, আর আদতে ফায়ার লাইসেন্স রয়েছে কিনা, বিল্ডিং প্ল্যান অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই বিষয়গুলিও খতিয়ে দেখেন। এবং তার সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায়। এদিন তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখার পর যেটা বলেন যে এখন থেকে শিলিগুড়ির যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলিতে আদৌ ফায়ার লাইসেন্স এবং ফায়ার যে নর্মস রয়েছে সেটা মানা হচ্ছে কিনা তা দেখতে একটি কমিটি তৈরি করা হবে, যেখানে ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকবে, কর্পোরেশন থাকবে, উচ্চ দপ্তরের আধিকারিকরা থাকবে। সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি টিম করা হবে। তারা 45 দিন ধরে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় যে হোটেল, রেস্টুরেন্ট, লজ গুলো তা খতিয়ে দেখবেন
প্রথম 7 দিন তাদেরকে সচেতন করা হবে, বেশ। তারপরে সেই নিয়ম যদি না মানা হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু কড়া হুঁশিয়ারি দেন। বেশ বেশ জয়দেব, তোমাকে ধন্যবাদ। এবং শিলিগুড়িতে কিন্তু আগে ভাগেই পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির বিধায়কের, এবং এর দ্বারা কোথাও না কোথাও গিয়ে কিন্তু নাগরিকেরা সচেতন হবে, যারা কঠোর নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু জানিয়েছেন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এবার আমরা একটু শিলচরের দিকে নজর রাখবো, যেখানে কাছাড় জেলার দক্ষিণ মোহনপুরে যুবক হত্যা মামলায় 2 ভাইয়ের যাবজ্জীবন, আদালতের রায়ে ন্যায় বিচার। কাছাড়ের সোনাই বিধানসভা এলাকার দক্ষিণ মোহনপুরে 26 বছর বয়সী যুবক আব্দুল আলিম লস্কর হত্যা মামলায় 2 সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কাছাড় জেলা ও দায়রা আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালতের এই রায়ে নিহতের পরিবার ন্যায় বিচার পেল। ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত সেশন জাজ কিরণ লাল বৈষ্ণব হোসেন আহমেদ লস্কর ও হাসান আহমেদ লস্করকে ভারতীয় দণ্ডবিধির 302 ও 34 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুজনকেই 5,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে বলেও আদালত সূত্রে খবর পাচ্ছি। একেবারে 2022 সালের এই ঘটনা, অবশেষে কিন্তু ন্যায় বিচার পেয়েছে সেই পরিবার। আমরা সরাসরি বিক্রমের কাছে যাব। বিক্রম, যে ঘটনা 2022 সালে ঘটেছিল সেই ঘটনার অবশেষে ন্যায় বিচার পেল পরিবার, ঠিক কি জানাচ্ছেন তারা? দেখো ঈশা, এটা আজ নিশ্চিত হলো যে দেবের গ্রাসে অল্প বিলম্ব হলেও বিচার কিন্তু নিশ্চিত। এটাই আজ প্রমাণিত হয়েছে 4 বছর পর কাছাড় জেলা দায়রা যেটা সেশন কোর্ট, সেখানে এই যে ঘটনাটি হলো 28 অক্টোবর 2022-এ, যখন আব্দুল আলিম লস্কর, যার বয়স তখন 26 বছর ছিল, তার সাথে বচসায় বাঁধেন সেই গ্রামের এই সোনাই সমষ্টির দক্ষিণ মোহনপুর পার্ট 1-এর হুসেইন আহমদ লস্কর এবং হাসান আহমদ লস্কর। প্রথমে তাদের এই 28 অক্টোবর 2022-এ তাদের সাথে বচসায় বাঁধেন। তারপর কিছুক্ষণ পর তারা চলে যাওয়ার পর আবার ফিরে আসেন, তার উপরে হামলা চালানো হয়, আলিমের উপর দা দিয়ে কাঠ দিয়ে মারা হয়। যখন সে প্রাণ বাঁচাতে মাঠের দিকে ভাগে তখন আবার তারা ধাওয়া করে ওখানে মারে, ওকে বাজেভাবে আহত হয়। তাকে কিন্তু শিলচর মেডিকেল কলেজ হসপিটালে উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয়, কিন্তু জীবন যুদ্ধে 30 অক্টোবর 2022-এ হেরে যায় আব্দুল আলিম লস্কর। তারপরে ওর যে ভাই, বড় ভাই আব্দুল খালেক লস্কর সোনাই থানায় মামলা করেন 2022-এর। সেই কেসটা আজ 2026 আজকের দিনে বিচার পায়। অতিরিক্ত দায়রা জাজ কিরণ লাল বৈষ্ণবের কোর্টে দোষী সাব্যস্ত করা হয় হাসান এবং 23 বছরের হাসান কে এবং তার ভাই হুসেনকে, যারা মারধর করেছিল। 4 বছর পর ন্যায় পেয়েছেন আব্দুল আলিম লস্করের পরিবার। মা বাবা তাদের চোখে জল ছিল, তারা কিছু বলতে পারছিলেন না, কিন্তু ন্যায় বিচারের জন্য 4 বছর বসতে লেগেছে তাদের। কিন্তু আজ অল্প হলেও স্বস্তিতে শ্বাস নিচ্ছেন, কিন্তু নিজের ছেলেকে তো আর ফিরে পাবেন না, সেই দুঃখটা তাদের মনে রয়েছে। এসা একদমই, তোমাকে ধন্যবাদ বিক্রম। এবং অবশেষে কিন্তু এই ন্যায় বিচার পেয়ে কিছুটা সন্তুষ্ট হলেও ছেলেকে আর ফিরে না পাওয়ার যে ব্যথা, যে কষ্ট, তা কিন্তু রয়েছে তার পরিবার পরিজনের মধ্যে। এবার একটু আগরতলার দিকে নজর, যেখানে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ, সেই বিক্ষোভে অবরুদ্ধ আগরতলা সড়ক। 10 দফা দাবিতে সড়ক কর্মীরা নিয়ম নীতিকরণ, নিয়মিতকরণ এবং সম কাজে সম বেতন ও সরকারি কর্মীদের সমতুল্য সুযোগ সুবিধার দাবিতে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভে সামিল হলেন ত্রিপুরার অঙ্গনারী কর্মী ও সহায়িকারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা অধিকর্তার দফতরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ছবি দেখাচ্ছে, যেখানে বৃষ্টি উপেক্ষা করে চলে এই আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় কড়া নিরাপত্তা। আন্দোলনকারীদের একাধিক দাবি, মূলত রাজ্যের বিভিন্ন আইসিডিএস প্রকল্পের কর্মী এবং সহায়িকারা কর্মসূচিতে অংশ নেন। সরকারের কাছে 10 দফা দাবি তুলেন তারা, এবং এর মধ্যে রয়েছে একাধিক দাবি, যেমন রয়েছে চাকরি নিয়মিতকরণ, সরকারি কর্মীদের মতো সুযোগ সুবিধা, গ্র্যাচুইটি সহ আরো নানান দাবি। আমরা চাইছি আমাদের সমকাজে সম বেতন দেওয়ার জন্য, আমাদের নিয়মিত কর্মচারী বলে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং আমাদের গ্র্যাচুইটি প্রদান করার জন্য, এবং বাজার দর যে দামের
যেই চলছে এখন, এই দরে আমাদেরকে ফিডিং বিল দিতে হবে, আর না হলে আমরা সেন্টার পরিচালনা করতে পারবো না। তাই আমরা তারা যদি আমাদের প্রতিশ্রুতিও দিয়ে দেয়, আমরা আর মানবো না। সবসময় প্রতিশ্রুতি দিমু, আপনাদের দিয়েছি, কিন্তু ওনারা দিচ্ছেন না, কথাটা রাখছেন না। কিন্তু সরকার সব কাজ আমাদের উপরে করাচ্ছে, বিভিন্ন দপ্তরের প্রোগ্রাম হচ্ছে, এখানে আমাদের নিচ্ছে, সব কাজ আমাদের করাচ্ছে। তাহলে আমরা কেন তাদের কথা মানবো? আমাদের কথা কেন ওনারা মানছে না? আমাদেরকে নিয়মিত কর্মচারী করতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে, এবং অন্যান্য সরকারি কর্মচারীর মধ্যে আমাদের সুযোগ সুবিধা দিতে হবে। ঠিক মতো বিলটা দেওয়া হয় না। মেইন হইলে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাইছে, সরকারের যে আমরা যে পয়সাটা দেয় মান্থলি, এটা আমরা সংসার চালার লাগে, সারা মাস কাজ করে আমরা যে পারিশ্রমিক পাই, এটা আমরা সংসার চালাইতাম, ছেলে মেয়ে মানুষ করতাম। কিন্তু বাজারে যে হারে জিনিসপত্রের দাম, আমরা সংসারের চালানোর আগে আমরা কেন্দ্রের এলাকার মানুষকে চালাইতে হয়, টিএচআর দিতে হয়। যেই বাজারে 70,000 80,000 বেতন পাইয়া যেই দামে খরচ কিনে, আমরা 8,000 9,000 পাইয়া সেই দামে সেই বাজারেই খরচ করি। তাইলে আমরা কিভাবে ম্যানেজ করি? আমরা সেন্টারে, প্রতিটা সেন্টারে নাই করলে 3 থেকে 5,000 টাকা লাগে খরচ। আমরা আর থাকে কত? আমরা কিভাবে সংসার চালাই? 10 দফা দাবি রয়েছে এবং সেই দাবিগুলো আমরা শুনলাম। আমরা জানবো এ বিষয়ে আরো। আমাদের সঙ্গে ভোপাল রয়েছে। ভোপাল, একেবারে সড়ক অবরোধ করে আজ এই বিক্ষোভ এবং 10 দফা দাবি, এখন ঠিক কি জানা যাচ্ছে, কি আশ্বাস দেওয়া হয়েছে? দেখো, তাদের মূল বক্তব্য হচ্ছে প্রায় 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেখানে প্রায় 20,500 মতো সেখানে কর্মী রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। তাদের মূল দাবি হচ্ছে নিয়মিতকরণ, তাদের নিয়মিত করতে হবে এবং পাশাপাশি সমবেতন, সমকাজে সমবেতন, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এইরকম তাদের বক্তব্য। এবং বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সেই ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, এরকম অভিযোগ রয়েছে তাদের। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা হচ্ছে ভারতবর্ষের অন্য বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে তুলনা করলে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম বঞ্চনা নেই। এটা হচ্ছে রাজ্য সরকারের বক্তব্য এবং সেই ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখেই ত্রিপুরাতে যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা রয়েছেন তাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু যারা আজকে আন্দোলন করছেন তাদের ভুল বক্তব্য হচ্ছে এই সমকাজে সমবেতন দেওয়ার প্রশ্নে ত্রিপুরার যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা রয়েছেন তাদেরকে সেখানে বঞ্চিত করা হচ্ছে এবং এই বঞ্চনা যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি ইত্যাদি চলতে থাকবে এবং তারা এভাবেই তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া কিন্তু জানা যায়নি। এশা, ধন্যবাদ তোমাকে ভোপাল। একেবারে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভোপালকে। এবং ঠিক যেই বিষয়টি উঠে এলো যে অঙ্গনারী কর্মীদের এই বিক্ষোভ, সেই বিক্ষোভে একেবারে অবরুদ্ধ ছিল সড়ক, সেই দাবি তাদের কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম একেবারে নোটিশ সরকারি কিন্তু জারি করা হয়নি এবং তারা জানিয়েছেন যে এই ধরনের যেই দাবি তা যদি পূরণ না হয় তাহলে তারা কিন্তু পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে। মহানগর টপ আজ এখানেই শেষ করছি। এরপর আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন।